আজকে আমরা নিউটনিয়ান মেকানিক্সের লেকচার 14 শুরু করব। আজকে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা এই টপিকগুলো নিয়ে আলোচনা হবে। এখানে তোমার জড়তার ভ্রামক রিলেটেডও কিছু ম্যাথ আছে, এগুলো আমরা সলভ করার ট্রাই করব। তাহলে আজকে আমরা চলো শুরু করি কৌণিক বেগের সংরক্ষণশীলতা। ঠিক আছে, কৌণিক বেগের সংরক্ষণশীলতা। কৌণিক বেগের সংরক্ষণশীলতা। কৌণিক বেগের সংরক্ষণশীলতা। এখন দেখো কৌণিক বেগ আমরা প্রথমেই এই অধ্যায়ের শুরুতেই আমরা কি দেখছিলাম, একটা দেখছিলাম না যে আসলে ভরবেগের পরিবর্তনের হারটা আসলে কি বল। রৈখিক ভরবেগের পরিবর্তনের হারটা হচ্ছে বল, এটা হচ্ছে তোমার রৈখিক ভরবেগ। এটা হচ্ছে রৈখিক ভরবেগ। রৈখিক ভরবেগের পরিবর্তনের হারটা হচ্ছে বল। আর এখানে যদি তোমার বল যদি শূন্য হয় তাহলে ডিপিটা তোমার শূন্য আসবে। আর ডিপি দ্বারা বোঝা যাচ্ছে পি ফাইনাল পি ইনিশিয়াল এটা হচ্ছে শূন্য। এখান থেকে অর্থাৎ পি ইনিশিয়াল আর পি ফাইনাল আমরা সমান পাই। অর্থাৎ এখানে কি জানো, এটা হচ্ছে তোমার যে বল যদি প্রয়োগ করা না হয় অর্থাৎ নিট বল যদি শূন্য হয় তাহলে তোমার আদি ভরবেগ আর পরবর্তী ভরবেগটা তোমার সমান থাকতেছে। আর সেমলি আমরা যদি কৌণিকের বেলায় জিনিসটা একটু হিসাব করার ট্রাই করি যে আসলে কৌণিকের বেলায় কীরকম হইতে পারে। কৌণিকের বেলায় আমরা ডি ডিটি অফ এটা কি এল, এল হচ্ছে তোমার টর্ক। দেখো জিনিসটা দেখো, এল দ্বারা আমরা কৌণিক ভরবেগ প্রকাশ করি। এল দ্বারা প্রকাশ করি কৌণিক ভরবেগ। এল দ্বারা প্রকাশ করি কৌণিক ভরবেগ আর টি দ্বারা প্রকাশ করতেছি টর্ক। টর্ক ঠিক আছে, অর্থাৎ তোমার কৌণিক ভরবেগের পরিবর্তনের হারটা হচ্ছে টর্ক। আর এখানে ছিল রৈখিক ভরবেগের পরিবর্তনের হারটা হচ্ছে বল, অর্থাৎ বলের সাথে রিলেটেড তোমার রৈখিক ব্যাপার স্যাপার আর টর্কের সাথে রিলেটেড হচ্ছে কৌণিক ব্যাপার স্যাপার। এখন আমার যদি টর্ক যদি শূন্য হয়, বাহ্যিক প্রযুক্ত নিট টর্ক যদি শূন্য হয় তাহলে ডিএলটা তোমার আসতেছে জিরো। অর্থাৎ এখান থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে এল ফাইনাল মাইনাস এল ইনিশিয়ালটা আসতেছে জিরো। তাহলে এখান থেকে কি পাওয়া যায়, এখান থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে ইনিশিয়াল আর ফাইনালটা হচ্ছে সমান। অর্থাৎ তোমার তার টর্ক অর্থাৎ বাহ্যিক নিট টর্ক যদি তোমার শূন্য হয় তাহলে আদি তোমার কি কৌণিক ভরবেগ এবং শেষ কৌণিক ভরবেগটা তোমার সমান আসতেছে। তাহলে এটা আমরা এখান থেকে পেতে পারি। আর দেখো আমরা পি ইকুয়াল কি লিখতে পারি, পি ইকুয়াল লিখতে পারি এম ভি। সেমলি আমরা এল ইকুয়াল লিখতে পারি আই ওমেগা। এখানে তোমার ভি হচ্ছে রৈখিক ভরবেগ আর ভর এটা হলো ভর, আর এখানে এলটা হচ্ছে তোমার আই হচ্ছে জড়তার ভ্রামক আর ওইদিকে ওমেগাটা হচ্ছে তোমার কৌণিক বেগ। অর্থাৎ তাইলে আমরা এখান থেকে একটু তুলনা করে কি পাই, এটা হচ্ছে কৌণিক বেগ। এখান থেকে তুলনা করে কি পাই, যেটা হচ্ছে যে পি আসলে রৈখিক ব্যাপার স্যাপার, এল হচ্ছে কৌণিক ব্যাপার স্যাপার। এখানে ভি হচ্ছে রৈখিক বেগ আর এখানে ওমেগা হচ্ছে কৌণিক বেগ। এখানে ভর হচ্ছে তোমার রৈখিক ব্যাপার স্যাপারে লাগতেছে আর এখানে ভরের জায়গায় যে কাজটা করতেছে সেটা হচ্ছে জড়তার ভ্রামক। ঠিক আছে, অর্থাৎ রৈখিকে যে কাজটা ভর করে কৌণিকে সেই কাজটা কিন্তু জড়তার ভ্রামক করতেছে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা যেমন লিখতে পারি এম ভি ইনিশিয়াল। তাহলে এখান থেকে দেখো যদি ভর সেম হয় তাহলে এখান থেকে আমার কি আসতেছে এল ইনিশিয়াল অর্থাৎ আই ইনিশিয়াল ওমেগা ইনিশিয়াল, এখান থেকে আছে আই ফাইনাল ওমেগা ফাইনাল। ঠিক আছে, এইটা হচ্ছে আমার আলটিমেট টার্মটা যেটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা। এটা হচ্ছে সিঙ্গেল বস্তুর জন্য। তাহলে আমরা এই জিনিসটা হিসাব করলাম কিসের জন্য, এই জিনিসটা হিসাব করলাম আমরা সিঙ্গেল বস্তুর জন্য হিসাব করলাম। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গেল বস্তুর জন্য। এটা হিসাব করতেছি আমরা সিঙ্গেল বস্তুর জন্য। এখন সেমলি যদি আমরা রৈখিক ভরবেগে যে টার্মগুলো দেখেছি এখানেও ঠিক একইভাবে টার্মগুলো আসতেছে, যে যদি একাধিক যদি বস্তু থাকে একাধিক বস্তুর জন্য যদি আমরা হিসাব করতে যাই তাহলে এখানে দেখো পুরো সিস্টেম নিয়ে কাজ করতে হবে। পুরো সিস্টেম নিয়ে কাজ করতে হবে। কিরকম হইতে পারে তোমার এইরকম একটা, মনে করো আমি একটু দেখাই দিই, এখানে মনে করো এই যে এটা
ঠিক আছে, এখানে মনে করো একটা বড় চাকতি আছে, এখানে একটা বড় চাকতি প্লাস এখানে আবার তোমার একটা কি গোলক আছে, এখানে একটা গোলক আছে, তাহলে এখানে তোমার দুইটা বস্তু আছে। তো দুইটা বস্তুর জন্য তোমার যদি কৌণিক ভরবেগের সহনশীলতা যদি আমরা হিসাব করি, তাহলে তোমরা এভাবে লিখতে পারো, এই বস্তুটাকে ধরলাম আমরা ধরো 1 আর এই বস্তুটাকে আমরা ধরলাম 2। এখানে আমরা বাহ্যিক টর্ক কোনো প্রযুক্ত করি নাই, তাহলে যদি আমরা এখানে কৌণিক ভরবেগের সহনশীলতা লিখি, তাহলে দেখো I1 ওমেগা 1 প্লাস I2 ওমেগা 2, অর্থাৎ দেখো 1 নাম্বার বস্তুর জন্য একটা তোমার কৌণিক ভরবেগ আছে এটা, আর 2 নাম্বার বস্তুর জন্য তোমার একটা কৌণিক ভরবেগ এটা। ঠিক আছে, এটা যদি তোমার ইনিশিয়াল হয়, আমি এখানে পুরোটাকে ইনিশিয়াল দেই, আর এখানে আমি যেটা দেব I1 ওমেগা 1 প্লাস I2 ওমেগা 2, এটা আমি কি দেব জানো, ফাইনাল নিয়ে কাজ করতেছি। তাহলে আমি এখানে কি বুঝলাম, I1 ওমেগা 1 I2 ওমেগা 2, এটা আমি ইনিশিয়াল দিলাম পুরোটাই, অর্থাৎ এখানে যে টার্মগুলো লিখছি I1 এটা হচ্ছে ইনিশিয়ালে কত ছিল, ওমেগা 1 ইনিশিয়ালে কত ছিল, এরকম এখানে যখন লিখছি তখন এই প্রতিটা টার্ম কিন্তু আমরা ফাইনাল টার্মটা নিছি। তাহলে বুঝছো বিষয়টা, যখন আমরা সিঙ্গেল বস্তু নিয়ে কাজ করতেছি, যেমন এটা আমরা একটা সিঙ্গেল বস্তুর জন্য হিসাব করলাম, এটা একটা সিঙ্গেল বস্তুর জন্য হিসাব করলাম, সেজন্য হচ্ছে কি I ইনিশিয়াল ওমেগা ইনিশিয়াল হচ্ছে I ফাইনাল ওমেগা ফাইনাল। কিন্তু যখন একটা সিস্টেম নিয়ে কাজ করতেছি তখন হচ্ছে কি সিস্টেমটার প্রথমে প্রতিটা বস্তুর জন্য ভরবেগ, অর্থাৎ এই চাকতিটা আছে, চাকতিটার জন্য প্রথমে ভরবেগ, আর এই গোলকটা আছে, গোলকটার জন্য প্রথমে ভরবেগ, দুইটা যোগ করলাম, সেটা হচ্ছে ইনিশিয়ালটা যোগ করব। দেন যদি কোনো একটা ঘটনা ঘটার পর তোমার I চেঞ্জ হয়ে যায়, ওমেগা চেঞ্জ হয়ে যায়, সেই ফাইনাল I ওমেগাগুলো নিয়ে I1 ওমেগা 1 নিব প্লাস I2 ওমেগা 2 নিব, দুইটা সমান হইতে বাধ্য যদি বাহ্যিক টর্ক তোমার কি নেট টর্ক 0 হয়। আশা করি তোমরা জিনিসটা বুঝেছো। তাহলে এখন দেখো, এখন আমরা কি জানি, এটা তো লিখলাম যে P হচ্ছে mv, সেমলি কৌণিক বেগের বেলায় তোমার আসতেছে L হচ্ছে I ওমেগা। ঠিক আছে, এখন তোমরা একটা নতুন জিনিস শিখবা, সেটা হইলো এরকম, P হচ্ছে একটা কি, P হচ্ছে তোমার একটা কি ভেক্টর, ঠিক আছে, m ইন্টু ভি। এটা ভেক্টর কেন, এটা তোমার ভেক্টর রাশি হওয়ার কারণটা দেখো, একটা ভেক্টরকে যদি আমরা একটা স্কেলার দ্বারা গুণ করি তাহলে আমরা আলটিমেট রেজাল্টটা কিন্তু একটা ভেক্টর পাবো। ঠিক আছে, এই ভিটা হচ্ছে তোমার ভেক্টর। ঠিক আছে, দেখো বেগ হচ্ছে তোমার ভেক্টর, তো ভেক্টরকে আমরা একটা স্কেলার দ্বারা গুণ করেছি, স্কেলার দ্বারা গুণ করার ফলে আলটিমেট আমরা যে রেজাল্টটা পাবো পি, সেই পিটা একটা আমরা ভেক্টর আকারে রেজাল্টটা পাবো। আর এখানে আমরা যেটা দেখি এল হচ্ছে, এল এর যে সূত্রটা সেটা হচ্ছে এল হচ্ছে আর ক্রস পি। এখন আমি তোমাদের জিনিসটা বোঝাবো, এল হচ্ছে আর ক্রস পি, অর্থাৎ আর এবং পি এর ক্রস গুণফল হচ্ছে তোমার কৌণিক ভরবেগ। ঠিক আছে, এখন যদি তোমার একটা সিস্টেম এরকম হয়, এই দেখো এটা যদি তোমার সিস্টেমটা হয়, তো এখানে আমি একটা এক্সিস কল্পনা করব, এখানে মনে করো একটা এক্সিস কল্পনা করতেছি, দেখো এই জায়গায় মনে করো একটা এক্সিস, অর্থাৎ এটা একটা চাকতি ধরতে পারো, সমস্যা নাই। তো এখানে আমার এই পয়েন্টে যদি আমি একটা পয়েন্ট কল্পনা করি, তো এই পয়েন্টে আমার কি জানো, পি এর দিক, আচ্ছা ভি এর দিক কোন দিকে হবে, ভি এর দিক হবে, ভি বলতে কি বোঝাচ্ছি, এই পিটাকে আমরা কি লিখতে পারি, দেখো পিটাকে আমরা লিখতে পারি পি হচ্ছে এম ইন্টু ভি, রাইট, দেখো জিনিসটা পি হচ্ছে এম ইন্টু ভি। আর ভিটা এখানে কি, ভিটা আসলে হচ্ছে এখানে রৈখিক বেগ, আর ঘূর্ণন গতিতে রৈখিক বেগটা কোন দিক বরাবর ক্রিয়া করে, ঘূর্ণন গতিতে রৈখিক বেগটা ক্রিয়া করে কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে স্পর্শক বরাবর। অর্থাৎ তোমার যদি এখানে বস্তুটা এভাবে চারদিকে তোমার কি পরিধি বরাবর ঘুরতে থাকে, তো এই পয়েন্টে যদি আমি বেগটা চাই, রৈখিক বেগ চাই, এই পয়েন্টে আমি একটা স্পর্শক অঙ্কন করব, রৈখিক বেগটা হবে স্পর্শক বরাবর। তাহলে আমি এখানে একটা যদি স্পর্শক অঙ্কন করি, আমার রৈখিক বেগটার দিকটা তোমার এরকম হবে, তাহলে এই পয়েন্টে আমার রৈখিক বেগের দিক আসতেছে, ভি এর দিক আসতেছে। ঠিক আছে, আর আর কোনটা, আমরা তো এখানে ভিটা জানলাম, এখন আর কোনটা, এই আরটা তোমরা নিশ্চয়ই জানো যে কেন্দ্র থেকে বহির্ভূত একটা রেখা, একটা ভেক্টর। তো এখানে যদি আমরা আর এর দিক ওই পয়েন্টে যদি আর এর দিক নেই, তাহলে এখানে দেখো এটা আমার কেন্দ্র। ঠিক আছে, এই পয়েন্টটা আমার কেন্দ্র, তো ওখান থেকে আমি একটা আর এর দিক নেব ওই পয়েন্টে,
আর দিকটা হবে এরকম, ঠিক আছে? জিনিসটা দেখো, আর দিক হবে এরকম। আর আমরা নিশ্চয়ই জানি, তো এখানে এটা আর দিক, এটা আর দিক। আমরা এই বিষয়টা নিশ্চয়ই জানি যে কোনো একটা বিন্দুতে যদি, একটা বৃত্তের যদি কোনো একটা বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করি আর কেন্দ্র থেকে একটা রেখা অঙ্কন করলে তারা যে ছেদ করবে, ছেদ অংশে তোমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন হয়। অর্থাৎ এখানে তোমার যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হলো এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, ঠিক আছে? এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমার আসতেছে 90 ডিগ্রি। আশা করি তোমরা জিনিসটা বুঝেছো, ঠিক আছে? এরকম হইলো কেন? তাহলে দেখো, তাহলে এইটা আমার হচ্ছে কি 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা আমার 90 ডিগ্রি। এখন এটা হচ্ছে একটা ক্রস গুণফল, ক্রস গুণফল। তো এটা 90 ডিগ্রি হলে তো এটাও 90 ডিগ্রি হবে, কারণ দেখো এটা দুই দিকের কোণ, ঠিক আছে? দুইটা মিলে 180, তো একটা 90 হলে আর একটা অবশ্যই 90 ডিগ্রি হইতে বাধ্য। তো এটা 90 ডিগ্রি। এখন আমাকে এল বলছে কি, এল বলছে আর ক্রস পি। তাহলে দেখো আর ভেক্টর আর পি ভেক্টর, আচ্ছা ভি ভেক্টরটা আমরা কোন দিকে নির্ণয় করছি? ভি ভেক্টরটা এই দিক বরাবর, আর ভেক্টরটা এই দিক বরাবর। কিন্তু আমার কৌণিক ভরবেগ লাগতেছে আর ক্রস পি। এখানে আমরা কি পি এর দিক জানি? হ্যাঁ অবশ্যই জানি। কারণ কি দেখো, পি পি ভেক্টরটা হচ্ছে তোমার এম ইন্টু ভি, এটা কিন্তু ক্রস না। আমরা এটা যেহেতু ক্রস নিয়ে আলোচনা করতেছি, এখানে তোমার কনফিউশন তৈরি হইতে পারে যেটা ক্রস কিনা। এটা হচ্ছে আমার আসলে গুণ, এটা জাস্ট একটা গুণন। তো এখানে দেখো পিটা হচ্ছে তোমার ভি এর সামনে আমি একটা স্কেলার নিছি, এই যে টার্মটা আছে এম, এই টার্মটা হচ্ছে আমার স্কেলার। এই কারণে স্কেলার আর ভেক্টর গুণ করার কারণে পি একটা আমরা ভেক্টর পেয়েছি। তো ভেক্টরের দিকটাই হবে তোমার পি এর দিক, ভি এর দিকটাই হবে তোমার পি এর দিক, ঠিক আছে? অর্থাৎ ভি যেদিক বরাবর ক্রিয়া করতেছে এখানে কিন্তু এম এর কোনো ইফেক্টই নাই। এম জাস্ট তোমার মানটা বাড়াই দেবে। অর্থাৎ ধরো ভি একটা নির্দিষ্ট মান আছে, সেই মানটাকে এম গুণ বাড়াই দিয়ে পি বানাচ্ছে। এখানে এম এর কাজ এতটুকুই, একটা স্কেলারের কাজ এতটুকুই। এর কোনো দিক চেঞ্জ করার কিন্তু ক্ষমতা নাই, একটা স্কেলার কখনোই দিক চেঞ্জ করতে পারে না, শুধু মানটা বাড়াতে পারে। তাহলে এখানে দেখো পি এর দিক যা ভি এর দিক তা হইতে বাধ্য। তাহলে এখানে আমরা ভি এর দিক এই দিক বরাবর দিয়েছি, তাহলে পি এর দিকও এই দিক বরাবর হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি এইখানে আমার পি এর দিক, পি এর দিক, ঠিক আছে? এটা পি, আর আর এর দিক হচ্ছে এই দিক বরাবর। কারণ আর ক্রস পি যদি আমরা করি, আমি এই টার্মটা একটু মুছাই দিব, আর ক্রস পি যদি করি তাহলে দেখো তো আর ক্রস পি করলে আসলে ক্রস গুণফল হচ্ছে কি আর ক্রস পি, অর্থাৎ এই দিক থেকে এই দিকে যাচ্ছে গুণফলটা আর ক্রস পি। তো আর আর পি যে সমতলে অবস্থান করতেছে, ক্রস গুণফলটা সেই সমতলের উপর লম্ব। আর ডান হাতি রুলস দ্বারা আমরা ভেক্টরটা উপরের দিকে পাচ্ছি, ঠিক আছে? ডান হাতি রুলটা তোমরা এখানে অ্যাপ্লাই করে দেখতে পারো। তাহলে আমি এখানে এই তলের উপর একটা লম্ব একটা ভেক্টর পাবো, যেটা হচ্ছে আর ক্রস কি পি এর দিক, সেটা হচ্ছে কি দেখো উপরের দিকে, এটা হচ্ছে আর ক্রস পি, আর ক্রস পি, আর ক্রস পি উপরের দিকে। তাহলে আমরা কি পেলাম? আর ক্রস পিটা হচ্ছে তোমার আর আর পি উভয়ের উপর লম্ব, কারণ ক্রস গুণফল আর আর পি যে সমতলে অবস্থান করতেছে সেই সমতলের উপর লম্বভাবে অবস্থান করবে। তো এখানে আমরা আর ক্রস পি এর জিনিসটা পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এখন দেখো আলটিমেট যে জিনিসটা, আসলে আমি বেগের দিকটা কোন দিক বরাবর দিছি? বেগের দিকটা দিছি এই দিক বরাবর, ঠিক আছে? এই দিক বরাবর, ঠিক আছে? দেখো ভি এই দিক বরাবর, তো এই দিক বরাবর যদি ভি হয় তাহলে আসলে আমার ঘূর্ণনটা হচ্ছে এইভাবে, এইভাবে ঘুরতেছে, ঠিক আছে? তাহলে আমি ঘূর্ণনের দিকটা একটু দিয়ে দেই যে আসলে ঘুরতেছে এইভাবে, ঠিক আছে? এটা হচ্ছে ঘূর্ণন। তো এই দিক বরাবর যখন ঘুরবে তখন আসলে ওর কৌণিক যে ভরবেগ আছে, কৌণিক ভরবেগের দিকটা কোন দিকে? উপরের দিকে, দেখছো জিনিসটা? এই দিক বরাবর যখন ঘুরতেছে তখন আসলে কৌণিক ভরবেগের দিক উপরের দিকে। অর্থাৎ আমরা একটু শুদ্ধ ভাষায় যদি বলতে যাই যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন ঘুরবে তখন আসলে কৌণিক ভরবেগ উপরের দিকে। আর ঘড়ির কারণ এখানে আমরা কি পেয়েছি? আর ক্রস পি উপরের দিকে পেয়েছি। আর যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবে তখন আসলে তোমার কৌণিক ভরবেগের দিক নিচের দিকে আসবে। আর এটা তোমার এল হচ্ছে আর ক্রস পি। আর আমরা এখানে আরেকটা জিনিস দেখেছি, এল হচ্ছে আই ওমেগা, পি ইজিক্যাল এমবি এর সাথে তুলনা করলে, পি হচ্ছে এমবি এর সাথে তুলনা করলে, ঠিক আছে? তো এখানে আমরা যেটা দেখলাম যে আই তো কি, আই হচ্ছে জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক একটা স্কেলার রাশি, এটা একটা স্কেলার রাশি, ঠিক আছে? জড়তার ভ্রামক একটা স্কেলার রাশি। তো এল এর যদি ভেক্টর রাশি হয় তো ওমেগাটা তাহলে ভেক্টর হতে বাধ্য,
কারণ দেখো এল একটা ভেক্টর রাশি, আমরা এখান থেকে সেটা দেখতে পারি যে এল হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এল ভেক্টর, তো আই যেটা জড়তার ভ্রামকটা হচ্ছে স্কেলার। ঠিক এরকম পি যদি ভেক্টর হয়, ভি ভেক্টর, এম হচ্ছে আমার স্কেলার, ঠিক সেমলি আই হচ্ছে স্কেলার। পি এর দিক এখানে আমরা কিভাবে নির্ণয় করলাম, পি এর দিক নির্ণয় করলাম ভি এর দিকের সাপেক্ষে, অর্থাৎ ভি যেদিকে পি সেদিকে। ঠিক সেমলি এল এর দিক হবে ওমেগার দিকের সাথে, ওমেগার দিক যেদিকে এল এর দিক সেদিকে। তাহলে আমরা এখানে যেটা ক্রস গুণ করে যেটা আলটিমেট একটা রেজাল্ট পেলাম, সেটা হচ্ছে তোমার এল এর দিক হচ্ছে উপরের দিকে, যখন জিনিসটা ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরতেছে তখন এল এর দিক হচ্ছে উপরের দিকে। সো তোমার ওমেগার দিকটাও হবে উপরের দিকে। তাহলে আমরা এখানে একটা কি জিনিস বলতে পারি না, যে যখন একটা জিনিস এদিক বরাবর ঘুরতে থাকে, ঠিক আছে, এই দিক বরাবর যখন ঘুরতে থাকে তখন আসলে ওমেগার দিক উপরের দিকে হয়। আবার যখন জিনিসটা এই দিক বরাবর ঘুরতে থাকে তখন ওমেগার দিক নিচের দিকে। এখানে আমার গতিটা হচ্ছে বৃত্তাকার গতি, ঠিক আছে, বৃত্তাকার পথে জিনিসটা ঘুরতেছে। তো বৃত্তাকার পথে যখন জিনিসটা ঘুরে তখন তোমার ওই ব্যাসার্ধ আর স্পর্শকের মধ্যবর্তী যে কোণটা আছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। তো আমরা যেটা দেখলাম যেটা হচ্ছে এল হচ্ছে আমার, এল কি, এল হচ্ছে আমার আর ক্রস পি, ঠিক আছে, এল হচ্ছে, এল আমার ভেক্টর রাশি, সেটা হচ্ছে আর ক্রস পি, আর ক্রস পি। এখন এখান থেকে আমরা এল ভেক্টরটার শুধু যদি মান নেই, এখানে শুধু মান নেই আর পি সাইন থিটা, আর পি সাইন থিটা। তারপর দেখো এখানে আমরা শুধু মান নিছি, তো আর পি এখানে দেখো কোণটা 90 ডিগ্রি। এটা যদি 90 ডিগ্রি হয় তো এই যে নীল মার্ক করা যে কোণটা দেখো, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। এই কোণটা হচ্ছে কি আর আর পি এর মধ্যবর্তী কোণ, আর ক্রস পি। তাহলে এখানে তোমার আসতে আছে সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা এল এর মান পাবো আর পি, আর পি, ঠিক আছে। আমি এই জায়গায় একটু জিনিসটা রাখি, যেটা হচ্ছে আমরা পেলাম এল হচ্ছে আর পি, এল। আবার দেখো আর পি কে আমরা কি জানি, পি এর মান যদি আমরা নেই, পি এর মান হচ্ছে আমার কিন্তু এম ভি, পি এর মান হচ্ছে এম ভি। তাহলে এখান থেকে লিখতে পারি এম ভি। তাহলে দেখো তো এল এর আলটিমেট মান কি আসতেছে, এম ভি আর। এটা কিন্তু শুধু মান আসতেছে, শুধু মান পেলাম, ঠিক আছে। অর্থাৎ বৃত্তীয় গতিতে, অর্থাৎ যে গতিটায় দেখো বৃত্তীয় গতি কেন বলতেছি, কারণ তোমার বৃত্তীয় গতি না হলে কিন্তু আর আর বি এর মধ্যবর্তী কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে না। শুধুমাত্র বৃত্তাকার পথের বেলায় তোমার ব্যাসার্ধ আর এই পি এর মধ্যবর্তী কোণটা আসতেছে 90 ডিগ্রি। তাহলে এখানে তোমার এল এর মান আসতেছে এম ভি আর। তাহলে এল এর মান যে এম ভি আর, এটা আমরা আরেকটা প্রসেসে বের করতে পারি, সেই জিনিসটা একটু দেখাই। আমরা তো শুরুতেই জিনিসটা দেখলাম যে এল হচ্ছে আমার আই ওমেগা। এখন যদি এরকম একটা ধরো বৃত্তীয় পথে তোমার কোনো একটা জিনিস ঘুরতেছে, দেখো এরকম মনে করো বৃত্তীয় পথিতে কোনো একটা বস্তু তোমার ঘূর্ণায়মান, এরকম মনে করো বৃত্তীয় পথে কোনো একটা বস্তু ঘূর্ণায়মান। তো এখানে তোমার এই ব্যাসার্ধটা হচ্ছে আমার আর, এই ব্যাসার্ধ হচ্ছে আমার আর, ঠিক আছে। এটা হচ্ছে এম ভরের একটা বস্তু মনে করো তোমার ঘুরতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে এমটাকে আমরা একটা কণা চিন্তা করব। দেখো একটা কণা তোমার একটা বৃত্তাকার পথে এভাবে কি রোটেট করতেছে, একটা বৃত্তাকার পথে এই নির্দিষ্ট একটা এক্সিস কল্পনা করে তোমার কি রোটেট করতেছে। তো এখানে যদি তোমার কণা হয় তো কণার জড়তার ভ্রামক আমরা কি লিখতে পারি, আই হচ্ছে এম আর স্কয়ার। এম ভরের বস্তু তোমার আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতেছে, তো এম আর স্কয়ার, আর এখানে তোমার ওমেগা, ঠিক আছে, ওমেগা। আবার দেখো আমরা কি জানি, ভি হচ্ছে ওমেগা ক্রস আর। এটা কিন্তু আমরা পূর্ববর্তী কোনো একটা লেকচারে দেখেছি, ঠিক আছে। তো বৃত্তাকার গতির বেলায় আমি জিনিসটা আবারও বলতেছি, বৃত্তাকার গতির বেলায় তোমার যদি আমি শুধু ভি এর মানটা নেই, ওমেগা আর এখানে তোমার সাইন থিটা আসবে, ঠিক আছে। আর তাহলে ভি এর মানটা কি আসবে, দেখো ওমেগা আর, বৃত্তাকার গতির বেলায় কিন্তু ওমেগা আর আর এর মধ্যবর্তী কোণটা তোমার 90 ডিগ্রি, অর্থাৎ সাইন 90 ডিগ্রি। তাহলে এখান থেকে তোমার ভি আসতেছে ওমেগা আর, ঠিক আছে। এটা হচ্ছে শুধুমাত্র বৃত্তাকার গতির বেলায়, কারণ বৃত্তাকার গতির বেলাতেই কিন্তু ওমেগা আর আর এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এটা কিন্তু পূর্ববর্তী লেকচারে বুঝিয়েছিলাম। তো এখান থেকে তোমার ওমেগা কি আসে, ওমেগা আসতেছে ভি বাই আর। তাহলে এই টার্মটা আমরা এখানে, তাহলে এখান থেকে তোমার এম আর স্কয়ার, আর এখানে তোমার কি ভি বাই আর আসতেছে। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করে যেটা পাবো সেটা হচ্ছে এম ভি আর। তাহলে ওই যে ঘুরে ফিরে এম ভি আর, ঠিক আছে। তাহলে বৃত্তাকার গতির বেলায় তোমার কৌণিক ভরবেগের মান, এটা কিন্তু আমি দিক সহ নিচ্ছি না, এটা হচ্ছে শুধু মান, মান হচ্ছে এম ভি আর। আশা করি তোমরা এতক্ষণ যা বুঝিয়েছি তা বুঝেছো। এবার আমরা কয়েকটা ম্যাথ করি, তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হবে আরো। তো তো এখানে আমার
ম্যাথটা এরকম, ম্যাথটা আমি চিত্র দ্বারাই বুঝাই দেবো পুরোটাই, তোমার ভাষায় আমি লিখতেছি না, ঠিক আছে? তো মনে করো এটা আমার একটা সিস্টেম, যে সিস্টেমে আমি একটা কাহিনী ঘটাবো। কাহিনী কীরকম? এটা মনে করো একটা টেবিল, টেবিলের আমরা কি যে চারটা যে ইয়া থাকে, খুঁটি থাকে, খুঁটিগুলো দিচ্ছি না, এখানে জাস্ট একটা টেবিল নিছি। টেবিলটায় আমি মনে করো এই পয়েন্টে ছিদ্র করেছি। আচ্ছা ছিদ্রটা পরে করি। ছিদ্র করার পর, আচ্ছা ছিদ্রটা পরে করতেছি, আগে এখানে দেখো, এইখানে মনে করো এটা একটা বৃত্তাকার পথ, এটা ক্রস দেই, এই যে এই পথটা নেই। তাহলে দেখো মনে করো এটা জাস্ট একটা কি, কোনো চাকতি বসাচ্ছি না, এটা হচ্ছে আমার একটা পথ বোঝাচ্ছি আমি, যে আমার এখানে টেবিলের ওপর একটা বৃত্তাকার পথ প্রয়োজন, এই জন্য আমি এটা নিচ্ছি। হ্যাঁ, এই মনে করো এই পয়েন্টে আমি টেবিলটা একটু ছিদ্র করে দেব, ঠিক আছে? এই পয়েন্টে টেবিলটা একটু ছিদ্র করলাম, এই যে এই পয়েন্টে টেবিলটা ছিদ্র করার পর এই দিক বরাবর একটা রশি ঝুলাই দেব। এই দিক বরাবর মনে করো একটা রশি ঝুলাই দেব, এইভাবে ঝুলাই দিলাম, ঠিক আছে? এই দিক বরাবর একটা রশি ঝুলাই দিছি। আর রশির এই প্রান্তে তোমার এখানে একটা আমি বস্তু স্থাপন করেছি, গোল একটা বস্তু, মনে করো বল, ধরে নাও একটা বল। এখানে মনে করো একটা বলের মতো একটা জিনিস স্থাপন করেছি, ঠিক আছে? এই জায়গায় তো রশিটা একটা টেবিল ছিদ্র করার পর ওই ছিদ্রের মধ্য দিয়ে একটা রশি আমরা ঝুলিয়ে দিয়েছি, রশির এক প্রান্তে আমরা একটা বল নিয়েছি। এই সিস্টেমটা এদিক বরাবর ঘুরতেছে, মানে এই সিস্টেমটা তোমার এই বৃত্তাকার পথে এভাবে রোটেট করতেছে, ঠিক আছে? তো সেই রোটেশনের সময় আমার যে ব্যাসার্ধটা ছিল, এই ব্যাসার্ধটা আমার হচ্ছে তোমার কত, ব্যাসার্ধটা হচ্ছে 0.6 মিটার, 0.6 মিটার, ঠিক আছে? আর বস্তুর ভরটা যদি নেওয়া লাগে, আমার বস্তুর ভর ধরে নিলাম আমরা এম ভরের বস্তু এটা। আর কত বেগে ঘুরতেছে, আমাদের রৈখিক বেগটা দেওয়া আছে 2.4 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতেছে, ঠিক আছে? তাহলে ওর এই দিক বরাবর ধরো বেগের একটা, আমরা বেগ স্পর্শকের মতো একটা বেগ অঙ্কন করি, যেটা আমাদের বেগ বোঝাবে, ঠিক আছে? এই দিক বরাবর মনে করো ওর বেগটা কত ছিল, 2.4 মিটার পার সেকেন্ড, 2.4 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতেছে। এটা হচ্ছে আদি অবস্থা। সিস্টেমটা আরেকবার বোঝাই। একটা টেবিল আমি ছিদ্র করেছি, ছিদ্র করে একটা রশি ঝুলিয়ে দিয়েছি, রশির এক প্রান্তে আমার একটা এম ভরের বস্তু আমরা ঝুলিয়েছি, যেটা তোমার এদিক বরাবর রোটেট করতেছে, 0.6 মিটার ব্যাসার্ধ নিয়ে রোটেট করতেছে, আর তার রৈখিক বেগ ছিল 2.4 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এখন আমি এক কাজ করেছি, এটা হচ্ছে আমার ফার্স্ট ঘটনা। আমি যে কাজটা করলাম সে কাজটা হচ্ছে হঠাৎ করে রশি টানছি, ঠিক আছে? এটা হচ্ছে হঠাৎ করে রশি নিচের দিকে টেনে, অর্থাৎ রশিটা দেখো এদিক দিয়ে কিন্তু এটা মুভমেন্ট করা যাবে, এই রশিটা এদিক দিয়ে মুভমেন্ট করা যাবে, অর্থাৎ আমি যদি রশিটা নিচের দিক বরাবর টানি, তাহলে এখানে তোমার এই জিনিসটা একটু শর্টেজে হয়ে যাবে, ঠিক আছে? হঠাৎ করে রশি টেনে ব্যাসার্ধ কমিয়ে দেখো ব্যাসার্ধ কমিয়ে কি করছি, ব্যাসার্ধ কমিয়ে কত মিটার করলাম, ব্যাসার্ধ কমিয়ে তোমার মনে করো 0.4 মিটার করেছি, ব্যাসার্ধ কমিয়ে 0.4 মিটার করা হলো, ঠিক আছে? করা হলো। তো ব্যাসার্ধ যখন 0.4 মিটার করা হয়েছে, তখন আসলে তোমার এই যে আর একটা পথ যদি আমি দেখাই এখানে, ঠিক আছে? আর একটা পথ যদি আমি দেখানোর ট্রাই করি, এখানে মনে করো তোমার এই একটা স্বচ্ছ জিনিস নিব, যেটা এরকম, আচ্ছা এই জিনিসটা, এই যে না, মনে করো ব্যাসার্ধ কমানোর পর আমি 0.4 মিটার করে ফেলেছি, ঠিক আছে? তাহলে তখন আমার এরকম হবে। আমি যদি একটু সমান্তরাল করার ট্রাই করি জিনিসটা, হ্যাঁ এটা কি হইলো, হ্যাঁ ঠিক আছে দেখো, আচ্ছা ধরে নাও এটা। তো এই যে তোমার যে নতুন যে আরেকটা আমরা পথ পেলাম, অর্থাৎ নতুন আমরা যে পথটা তৈরি করলাম, এখানে তোমার এইটা হচ্ছে কি আমার ব্যাসার্ধ, এতটুকু হচ্ছে আমার ব্যাসার্ধ, ঠিক আছে? তো এই ব্যাসার্ধটুকু আমাকে বলা হচ্ছে, এই ব্যাসার্ধটুকু হচ্ছে আমি কমিয়েছি, ঠিক আছে? কমানোর পর আমার আলটিমেট ব্যাসার্ধ হচ্ছে 0.4 মিটার, এটা হচ্ছে 0.4 মিটার। দেখো প্রথমে আমার ছিল এই এতটুকু, এই সম্পূর্ণ পথটা 0.6 মিটার, এখানে তোমার 2.4 মিটার পার সেকেন্ড বেগে ঘুরতেছে।
তো হঠাৎ আমি রশি টেনে এই চলার পথটাকে আমি কমিয়েছি, চলার পথটাকে কমিয়েছি, কমানোর পর আমি এখানে এনেছি, এখানে আনার পর আমার ব্যাসার্ধ হয়েছে 0.4 মিটার। এখন আমার এখানে জানতে চাওয়া হয়েছে তোমার বস্তুর বেগ কত হবে, অর্থাৎ ভি কত হবে, পরবর্তীতে বেগ কত হবে। ঠিক আছে, পরবর্তীতে বেগ কত, পরবর্তীতে বেগ কত, এটা আমার জানতে চাওয়া হয়েছে। তাহলে এখন আমরা এখানে দেখবো যে আসলে এখানে কাহিনী কি। প্রথম কথা, আমাদের এখানে কাহিনী কি, এখানে আমাদের কাহিনীটা হচ্ছে এখানে একটা বস্তু ঘুরতেছে, যখন একটা বস্তু ঘুরবে তখন আসলে বাহ্যিক কোনো বল যদি টর্ক প্রয়োগ করা না হয়, বাহ্যিক কোনো টর্ক প্রয়োগ করা হচ্ছে না, শুধু আমরা ব্যাসার্ধটা কমানোর ট্রাই করতেছি। ঠিক আছে, ব্যাসার্ধটা কমানোর ট্রাই করতেছি। এখানে তোমার ব্যাসার্ধটা এই দিক, আর আমি এই দিক নিচের দিক বরাবর তোমার কি বল প্রয়োগ করতেছি, নিচের দিক বরাবর বল প্রয়োগ করতেছি। আচ্ছা, তোমরা টাউ এর সূত্রটা সম্ভবত আমি টাউ এখনো পড়াইনি, টাউ হচ্ছে আর ক্রস এফ। ঠিক আছে, এটা আমি কিছুক্ষণ পর আলোচনা করব। তাহলে এখানে দেখো টাউ হচ্ছে, জাস্ট এতটুকু জেনে রাখো যে আমি এখানে বল প্রয়োগ করার পরও আসলে টর্ক কেন উৎপন্ন হইল না। এখানে থেকে কি লেখা যায়, আর এফ সাইন থিটা, এটা আমি পরের ডিটেলসে বোঝাবো। ঠিক আছে, তারপর দেখো তাইলে এখানে যদি আমরা টাউ এর মানটা নিই, জাস্ট এখানে আমি মানটা নিয়েছি। ঠিক আছে, তো আর এফ সাইন কত, আচ্ছা এটা পরে বুঝাই, সাইন থিটা, সাইন থিটা। ঠিক আছে, এটা পরে বুঝাবো, এটা পরে বুঝাচ্ছি। এখানে তোমরা জিনিসটা দেখো, এখানে মনে করো নিট টর্ক এখানে 0, আমরা এমন একটা সিস্টেমে কাজ করতেছি যেখানে আমাদের টর্কটা শূন্য, টর্ক যেহেতু শূন্য তাহলে আমাদের যে জিনিসটা সংরক্ষিত থাকতেছে সেটা হচ্ছে কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। আমাদের বুঝতে হবে যে আসলে আমরা কোন ক্ষেত্রে কোন জিনিসটা খাটাবো, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। তো এখানে আমরা সুতাটা একটু নিচের দিকে বাড়াই দেওয়ার কারণে এখানে তোমার ঘূর্ণনের পথটা কমে গেছে, ঘূর্ণনের পথটা কমে যাওয়ার কারণে এখানে তোমার আর যাই হোক যেহেতু টর্ক শূন্য, তার মানে এখানে নিশ্চয়ই তোমার কৌণিক ভরবেগ সংরক্ষিত থাকবে। অর্থাৎ এই পথে তোমার যে কৌণিক ভরবেগ নিয়ে ও ঘুরতেছিল এই পথে কিন্তু কৌণিক ভরবেগটা একই থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি না যে এল ইনিশিয়াল, এটা লিখতে পারি না, এল ইনিশিয়াল হচ্ছে এল ফাইনাল। এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, এম ভরের বস্তু কিন্তু এম ভি আর ইনিশিয়াল, এখানে ভি ইনিশিয়াল দেই, এখানে তোমার কি দিবা এম ভি ফাইনাল আর ফাইনাল। ঠিক আছে, এখন দেখো এম যেহেতু সেম, এম আমরা ক্যান্সেল করে দিতে পারি, তাহলে ভি ইনিশিয়াল আর ইনিশিয়াল, তাহলে ভি ইনিশিয়াল কত ছিল, ইনিশিয়ালি ভি ইনিশিয়াল হচ্ছে তোমার 2.4 মিটার। তাহলে দেখো এখানে তোমার আর ইনিশিয়াল আসতেছে 0.6, আর ইনিশিয়াল আসতেছে 0.6, এখানে তোমার ভি ফাইনালটা আমার লাগতেছে, ভি ফাইনাল আর ফাইনাল দেখো আমি শর্ট করে 0.4 মিটার করে ফেলেছি ব্যাসার্ধটা 0.4। তাহলে এখান থেকে আমার ভি ফাইনাল কত আসবে, ক্যালকুলেট যদি একটু করার ট্রাই করি, 2.4 0.6, এটা আছে কত আসতেছে 3.6 মিটার পার সেকেন্ড, এটা আমার আসতেছে কি অ্যান্সার আসতেছে এটা। ঠিক আছে, তাহলে এটা আমার কি পরবর্তীতে বেগ কত হবে, পরবর্তীতে বেগ 3.6 মিটার পার সেকেন্ড হবে। এখন আমরা আরেকটা এরকম একটা ম্যাথ করার ট্রাই করব জড়তার ভ্রামক রিলেটেড। আচ্ছা দেখো, একটা মনে করো এটা যদি আমি ম্যাথের নাম্বার দেই, এটা ধরো ম্যাথ নাম্বার 2 দিলাম, ম্যাথ 2। তো এখানে আমার এরকম আমি ডাইরেক্ট কি ইয়া নেব, শেপ নিয়ে ভাষার থেকে চিত্র দ্বারা আর কি জিনিসটা ভালো করে ইয়া করে দিব। এই দেখো, তো এখানে মনে করো আমার একটা কি চাকতি যেটা একটা নির্দিষ্ট অক্ষের সাপেক্ষে ঘূর্ণায়মান, এই যে, তো এই চাকতিটা হচ্ছে 2 কেজি ভরের, এই চাকতির ভর, এটার ভর হচ্ছে 2 কেজি, 2 কেজি ভরের একটা 12 সেন্টিমিটার ব্যাসার্ধের চাকতি। ঠিক আছে, এর যে ব্যাসার্ধ, এর ব্যাসার্ধটা হচ্ছে তোমার 12 সেন্টিমিটার, এই ব্যাসার্ধটা হচ্ছে আমার 12 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে আমার 12 সেন্টিমিটার ব্যাসার্ধের চাকতির মধ্যবিন্দুগামী তলের লম্ব অক্ষের সাপেক্ষে 60 রিভলিউশন পার মিনিট বেগে ঘুরছে। ঠিক আছে, এদিক বরাবর যে ঘূর্ণনের যে কৌণিক বেগটা সেটা হচ্ছে 60 আরপিএম, অর্থাৎ রিভলিউশন পার মিনিট। এক রিভলিউশন যেটা আমরা বলি, এক রিভলিউশন হচ্ছে তোমার 2 পাই। অর্থাৎ দেখো রিভলিউশন বলতে কি, এখান থেকে শুরু করে সম্পূর্ণ পথ অতিক্রম করে পুনরায় ওই বিন্দুতে আসলে
তোমার 1 রিভলিউশন অতিক্রম করে, আর 1 রিভলিউশন এখানে তোমার 2 পাই অতিক্রম করতেছে, সেই জন্য হচ্ছে 1 রিভলিউশন হচ্ছে 2 পাই। আর যদি এটাকে বলা হয় যে 1 আরপিএম যদি আমরা নেই, দেখো আরপিএম এর বিষয়টা, আরপিএম হচ্ছে রিভলিউশন পার মিনিট, অর্থাৎ 1 রিভলিউশন হচ্ছে কি 2 পাই পার মিনিট, এভাবে আমরা লিখতে পারি। যদি এটাকে সেকেন্ডে প্রকাশ করতে যাই, 2 পাই নিচে কি মিনিট আসবে না, মিনিট, দেখো মিনিটটা নিচে আসবে, তো এটা কি আসবে 2 পাই, এখানে এটা কিন্তু রেডিয়ান, ঠিক আছে, এই 2 পাই কিন্তু আমরা রেডিয়ানে প্রকাশ করে ফেলেছি, এটাকে আমরা লিখতে পারি 2 পাই রেডিয়ান। 1 রিভলিউশন হচ্ছে 2 পাই রেডিয়ান, আর মিনিটকে 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড, তাহলে এটা হচ্ছে আমার লাস্ট যেটা ইউনিট, সেটা হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে জিনিসটা বুঝছো আশা করি। এখানে আমি একটু এককটা সহ দেই, যেটা হচ্ছে আরপিএম হচ্ছে 2 পাই রেডিয়ান পার মিনিট, ঠিক আছে, 1 আরপিএম যদি বলা হয় আর পার মিনিট। তো এখান থেকে আমরা আলটিমেট একটা রেজাল্ট পাবো, যেটার ইউনিটটা আস্তে আস্তে তোমার রেডিয়ান পার সেকেন্ড ইউনিটে, ঠিক আছে। এখন আমাকে কোশ্চেনে বলা হয়েছে কি, কোশ্চেনে বলা হয়েছে এটা হচ্ছে ওর আদি অবস্থা, যে একটা চাকতি, এটা আমরা কি জানি একটা চাকতি, এটা একটা চাকতি তোমার 60 রিভলিউশন পার মিনিট বেগে ঘুরতেছে একটা অক্ষের সাপেক্ষে, যেটা হচ্ছে এই অক্ষটা তোমার চাকতির সাথে লম্বভাবে অবস্থিত, 2 কেজি ভরের চাকতি, এর ব্যাসার্ধ হচ্ছে 12 সেন্টিমিটার, ঘুরছে, এর ওপর 0.5 কেজি ভরের একটা 4 সেন্টিমিটার ব্যাসার্ধের রিং উক্ত অক্ষের সাথে স্পর্শ করিয়ে চাকতির উপর রাখলে এখন চাকতি কত বেগে ঘুরবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার ফার্স্ট কেস। এখন দ্বিতীয়ত আমি একটা ঘটনা ঘটাইছি, ঘটনাটা এরকম, দ্বিতীয়ত আমি যে ঘটনাটা ঘটিয়েছি, একটা রিং আমি স্থাপন করেছি, ঠিক আছে, একটা রিং স্থাপন করে ফেলেছি, এই জায়গায় একটা মনে করো রিং স্থাপন করেছি, রিং যেহেতু এটা এভাবে আমি লিখি, ঠিক আছে, এই দেখো এই জায়গায় মনে করো একটা আমি রিং স্থাপন করে ফেলেছি। আমার দ্বিতীয় যে কেসটা সেটা হচ্ছে এই জায়গায় এরকম একটা রিং স্থাপন করেছি, ঠিক আছে, চাকতির ওপর একটা রিং, রিংয়ে কিন্তু ভেতরটা ফাঁপা, ঠিক আছে, রিংয়ে কিন্তু ভেতরটা ফাঁপা। এই যে সিচুয়েশনগুলো ছিল, এই সিচুয়েশনগুলো হচ্ছে আগের। পরবর্তী সিচুয়েশন হচ্ছে আমি একটা রিং স্থাপন করেছি, রিংটার তোমার ব্যাসার্ধ দেওয়া আছে, রিংটার ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, রিংটার ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, ঠিক আছে। আমি কিন্তু ম্যাথ লিখতেছি না, জাস্ট চিত্র দ্বারাই কিন্তু সব ডাটা লিখতেছি। একটা হচ্ছে রিং স্থাপন করেছি যার ব্যাস হচ্ছে, যার কি ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার, রিংটার ভর হচ্ছে 0.5 কেজি, ঠিক আছে, পুরা কিন্তু রেড কালার দিয়ে রিংয়ের আমি ডাটাগুলো লিখবো। এটার ভর আসতেছে তোমার 0.5 কেজি ভরের রিং, ঠিক আছে, এটা আমরা কি বলি রিং, রিং, রিংটা দেখো অক্ষের সাথে কিন্তু স্পর্শক বরাবর, অক্ষের সাথে স্পর্শক বরাবর কিন্তু রিংটা আছে এখানে, ঠিক আছে, রিংটা অক্ষকে কি স্পর্শক বরাবর একদম প্রান্ত বিন্দুগামী, ঠিক আছে, এভাবে আছে। আর এই চাকতিটা কিন্তু ভরকেন্দ্রগামী, চাকতির ভরকেন্দ্র দিয়ে অক্ষটা গেছে, আর এই সেম অক্ষটাই কিন্তু রিং এর একদম প্রান্ত দিয়ে গেছে, ঠিক আছে, প্রান্ত এবং রিং এর সাথে লম্ব, চাকতির তলের সাথে লম্ব অক্ষটা, ঠিক আছে। তো এখন আমার কথা, স্পর্শ করে রাখলে এখন চাকতি কত বেগে ঘুরবে, ঠিক আছে। তাহলে প্রথমে তো বেগ ছিল এটা, প্রথমে আমার বেগ ছিল এটা, এখন আমার কোশ্চেন যেটা আলটিমেট যে কোশ্চেনটা সেটা আসতেছে রিং বসানোর পর। আচ্ছা, আমি যদি এইগুলা একটু মুছাই দেই, এগুলা আশা করি লাগবে না, লাগবে না বলতে এগুলা তোমরা আশা করি লিখে নেছো অলরেডি। তো এখানে আমি যদি বলি যে তোমার পরবর্তীতে বেগ কত, পরবর্তীতে বেগ কত, বেগ কত বলতে আমরা এখানে কৌণিক বেগ বোঝাচ্ছি, কারণ আমাদের দেওয়া আছে কিন্তু কি দেওয়া আছে এখানে, তোমার দেওয়া আছে কৌণিক বেগ। তো পরবর্তীতে বেগ কত, আমরা যদি কৌণিক বেগ বের করি তাও হবে, যদি কেউ রৈখিক বেগ বের করতে চাও তাও হবে। তো এখন দেখো আমার প্রথম যে কেসটা, প্রথমে কিন্তু রিংটা ছিল না, প্রথমত রিং ছিল না, আমি এখানে একটু লিখে রাখি, যেটা হচ্ছে প্রথমত রিং ছিল না, প্রথমত কিন্তু রিং ছিল না, ঠিক আছে, প্রথমত রিং ছিল না। তো রিং বসানোর পর তোমার কি চেঞ্জ আসবে, এখানে যেটা আমার এই ধরনের ম্যাথগুলো মাথায় আমার হুট করে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে কৌণিক বেগের সংরক্ষণশীলতা। তাহলে এই ধরনের ম্যাথে আমার যেটা প্রথমেই মাথায় আসা লাগবে সেটা হচ্ছে কৌণিক বেগের সংরক্ষণশীলতা, ঠিক আছে, কারণ এখানে বাহ্যিক কোনো টর্ক প্রযুক্ত হয়নি। তাহলে আমি দুইটা কেস বোঝাচ্ছি, একটা কেস হলো কি, মানে প্রথম কেস যাতে সেটা হলো রিং ছিল না, সেই কেস একটা, পরবর্তীতে রিং স্থাপন করার ক্ষেত্রে তোমার বেগটা চেঞ্জ হয়ে যাবে সেটা। তো এল যদি ইনিশিয়াল আর এল ফাইনাল সমান হয়, কারণ টর্ক প্রযুক্ত হয় নাই, তাহলে এখানে কি লেখা যায়,
আই ইনিশিয়াল, ওমেগা ইনিশিয়াল, এখানে আছে আই ফাইনাল, ওমেগা ফাইনাল। তো আই ইনিশিয়ালটা দেখো কত, প্রথমে শুধু চাকতি ছিল, আর চাকতির মধ্যবিন্দুগামী তোমার অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে হাফ এম আর স্কোয়ার। চাকতির ভর কত, চাকতির ভর হচ্ছে 2, আর ব্যাসার্ধ হচ্ছে তোমার 12 সেন্টিমিটার, তাহলে এটা কি লেখা যায় 0.12 মিটার এম আর স্কোয়ার। ওমেগা ইনিশিয়াল কত ছিল দেখো, প্রথমে কিন্তু 60 আরপিএম বেগে ঘুরতেছিল। আচ্ছা আমি শুধু 60-এ নিলাম, কারণ তখন তুমি ওমেগা ফাইনাল যেটা পাবা সেটা ওই রিভলিউশন পার মিনিট ইউনিটেই পাবা। তো দ্বিতীয় ক্ষেত্রে যেটা জড়তার ভ্রামক সেটা হচ্ছে আই ফাইনাল। এবার আমি চাকতি কিন্তু স্থাপন করেছি, ঠিক আছে, এটা আমি নিচে লিখবো, এখানে লিখি, এই যে এটা মনে করো দিলাম। আর এখানে তোমার যেটা আসতেছে দ্বিতীয় ক্ষেত্রে চাকতি আর রিং দুইটা আসতেছে, তো প্রথমে কি হবে, জড়তার ভ্রামক হচ্ছে হাফ এম আর স্কোয়ার, অর্থাৎ 0.12 স্কোয়ার, ঠিক আছে। দেখো এখানে তোমার হাফ এম 0.12 স্কোয়ার প্লাস, এবার আমি রিং স্থাপন করেছি, আর একটা রিংয়ের যদি তার স্পর্শক বরাবর অর্থাৎ রিংয়ের সাথে লম্ব এই অক্ষের সাথে জড়তার ভ্রামক আমি পড়িয়েছিলাম যেটা হচ্ছে 2m আর স্কোয়ার, ঠিক আছে। চাকতির ক্ষেত্রে দেখো প্রথম ক্ষেত্রে শুধু যেটা ছিল সেটা হচ্ছে শুধু চাকতির জন্য জড়তার ভ্রামক ইন্টু ওমেগা, সেটা হচ্ছে 60 রিভলিউশন পার মিনিট। দ্বিতীয় ক্ষেত্রে তোমার রিং আছে, সাথে আমি একটা চাকতি কিন্তু না, দ্বিতীয় ক্ষেত্রে হ্যাঁ রিং আছে আর আগের চাকতিটা ছিল, অর্থাৎ দ্বিতীয় কেসটাতে তোমার রিং আছে প্লাস না সরি একটা চাকতি আছে প্লাস আমি একটা রিং স্থাপন করেছি, আর একটা রিংয়ের তোমার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তো হাফ এম আর স্কোয়ার পেলাম, আর একটা রিংয়ের একটা চাকতির ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক হচ্ছে হাফ এম আর স্কোয়ার। আর একটা রিংয়ের দেখো এখানে তোমার প্রান্ত দিয়ে গেছে স্পর্শক এবং রিংয়ের তলের সাথে লম্ব, এই অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক তোমার আসবে 2m আর স্কোয়ার, 2 ইন্টু দেখো রিংয়ের ভর কত 0.5 কেজি 2m, আর রিংয়ের ব্যাসার্ধ কত, রিংয়ের ব্যাসার্ধ হচ্ছে 4 সেন্টিমিটার অর্থাৎ 0.04 স্কোয়ার, ঠিক আছে, ইন্টু ওমেগা ফাইনাল যদি দেই, তো এখান থেকে আমি ওমেগা ফাইনাল ক্যালকুলেট করব। এখান থেকে যদি ওমেগা ফাইনাল ক্যালকুলেট করা হয় তাহলে যেটা আসবে 54 রিভলিউশন পার মিনিট, এটা আসবে, তাহলে এটা আমার আলটিমেট অ্যান্সার, ঠিক আছে। আশা করি তোমরা ম্যাথটা না লিখলেও আমি প্রথম থেকে যে জিনিসগুলো বলে বলে তোমাদের বুঝাইলাম, আশা করি ম্যাথটা না লিখলেও চলবে, ঠিক আছে। তাহলে আলটিমেট যেটা আমার সিদ্ধান্ত যে টর্ক যদি প্রযুক্ত না হয় তাহলে এল ইনিশিয়াল আর এল ফাইনালটা সমান আসবে। এখানে আই ইনিশিয়াল আই ওমেগা, এখানে আই ফাইনাল ওমেগা ফাইনাল। তো প্রথম ক্ষেত্রে আমার রিং ছিল না, এই রিংটা ছিল না, প্রথম ক্ষেত্রে একটা চাকতি ছিল, সেই চাকতির জড়তার ভ্রামক আমরা বের করেছি প্লাস 60 রিভলিউশন পার মিনিট বেগে ঘুরতেছিল কৌণিক বেগে, সেটা নিয়েছি। আর দ্বিতীয় কেসে কি হয়েছে, আমি একটা রিং স্থাপন করেছি, তো প্রথম ক্ষেত্রে হাফ এম আর স্কোয়ার এতটুকু হচ্ছে তোমার চাকতির জন্য